18 মাস নিরবিচ্ছিন্নভাবে চলার কথা। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত সব সিজন ভেদেই কিন্তু এটা চলবে। আগে ফুয়েল ছাড়া করেছিল, এখন ফুয়েল দিয়ে করা। তো এটা খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ধাপ। এগুলো করে তারপর যখন দেখবে যে না সবকিছু ঠিক আছে, তখন এটা বাণিজ্যিক উৎপাদনের জন্য লাইসেন্স নিতে হবে আবার। তখন পূর্ণ শতভাগ সক্ষমতার মাধ্যমে মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে 24 আওয়ার্স চলবে। এটাকে বলা আমরা বেস লোড পাওয়ার প্ল্যান্ট। তো শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত সব সিজন ভেদেই কিন্তু এটা চলবে। তার মানে এটা কখনো 18 মাস নিরবিচ্ছিন্নভাবে চলার কথা। পূর্ণ শতভাগ সক্ষমতার মাধ্যমে। 18 মাস পর, পর আবার জ্বালানি 1/3 জ্বালানি বের করা হয়। যেটাকে বলা হয় স্প্যান ফুয়েল, যেগুলো ব্যয়িত হয়েছে। আর এটা বিক্রি অংশগ্রহণ করবে না, এটা তার কাজে লাগবে না তখন। আর যেই পরিমাণ স্পেন্ট হয়েছে বা তোলা হবে, সেই পরিমাণ আবার ফ্রেশ ফুয়েল লোড করতে হবে। তো এইভাবে 2 মাস ধরে এই কাজটা চলে, আবার অন্যান্য মেনটেন্যান্স। তারপরে আবার 18 মাস পর, পর নিরবিচ্ছিন্নভাবে চলবে। কয়লা তো প্রতিদিন দিতে হয়, বার্ন করা লাগে, তেল, গ্যাস। তো আমরা যখন চালু করবেন তখন প্রতি মুহূর্তে এটা দিতে হয়, ভরতে হয়। তো নিউক্লিয়ার তো প্রতিদিন লাগে না, 18 মাস পর পর আপনি জ্বালানি ভরবেন। তো 18 মাস তো অনেক দীর্ঘ সময়, এবং এই দীর্ঘ সময় আপনি যদিও কোনো ধরনের আর চিন্তা করার প্রয়োজন পড়ে না যে পরিবহন করতে হবে, বা ওই এক দেশে যুদ্ধ লাগছে, বা এই ধরনের অনেক অস্থিরতা তৈরি হয়েছে। তো সেগুলো তো 18 মাস তো অনেক সময়, সে কারণে কিন্তু ওইটা কখন পরিলক্ষিত হয় না এই ধরনের ইয়েতে আর কি। এই যদি কোনো ভূ রাজনীতির কারণে সামরিক সংঘাত যাই হোক, এই যে তেল কয়লা নিয়ে যেরকম যুদ্ধ এই প্রতি মাঝে মাঝে দেখতে পাই। 1973 সালে একবার হয়েছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইসরায়েল ইয়াতে আক্রমণ করে, তাই না? তো ইয়ম কিপ্পুর যুদ্ধে তো এর মধ্যে ওপেকের দেশগুলো তখন আর তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তখন তো দেখলাম তেলের দাম হু হু করে বহু গুণে বেড়ে গিয়েছিল। তো আবার দেখলাম আর ইউক্রেন রাশিয়ার কারণে গ্যাস যখন বন্ধ করলো ইউরোপে, তারপর দেখলাম যে তখন আবার অর্থনৈতিক একটা বড় ধরনের প্রভাব পরিলক্ষিত হলো। আবার এই সামরিক এই যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ফলে এখন দেখবেন এখনো অস্থিতিশীলতা আছে, এবং এটা কবে শেষ হবে সেটা আমরা জানি না। তার মানে এই তেল, গ্যাস, কয়লা নিয়ে এই যে যুদ্ধ, ভূ রাজনীতি, এগুলো বারবার বেশ মানে অর্থনীতিকে খুবই প্রভাবিত করছে। এতে সবাই ভুক্তভোগী, আমরা আরো বেশি ভুক্তভোগী, যেহেতু আমাদের 65% জ্বালানি আমদানি করে আনতে হয়। এবং এই কারণে নিউক্লিয়ার যদি চালু করা হয়, তাহলে একদিক দিয়ে পরিবেশ বান্ধব, স্বচ্ছ, নির্মূল বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। এবং এটা আরেকটা হলো এটা গ্যাসের পরেই কিন্তু সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন মাধ্যম। তার মানে গ্যাসের পরেই তার অবস্থান। কয়লার চেয়ে কম দাম, তেলের চেয়ে, এলএনজির চেয়ে অনেক কম দাম এতে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই জন্য বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের এখন দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিকভাবে তো এটা প্রমাণিত যে কয়লা, তেল তুলনায় পারমাণবিক বিদ্যুৎ সাশ্রয়ী। এটা খালি বাংলাদেশের জন্য না, আন্তর্জাতিকভাবেই এটা পরীক্ষিত, প্রমাণিত। তাহলে এটার পরিমাণটা হচ্ছে যে তেলের কয়লার মানে যদি মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার দেখা যাচ্ছে যে এতে প্রায় আমি বলবো যে 110-12 সেন্টের ডলার, বলবো 10 সেন্ট, 11-12 সেন্ট মতো পড়ে পার কিলোওয়াট আওয়ার, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে। তো পারমাণবিক থেকে আপনার মনে করেন এটা এটা ম্যাক্সিমাম হতে পারে $8, 8 সেন্ট। তা 8 সেন্টের এখন তো আসলে এক্সচেঞ্জ মানে ডলারের অনেক পরিবর্তন। প্রত্যেকটা দেশে এই যে ডলারের পরিবর্তন কারণে দামটা একটু, ডলার মানে অঙ্কটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু মানে ডলারের ইভ্যালুয়েশন, এক্সচেঞ্জ রেটের পরিবর্তনের কারণে অনেক অঙ্কটা ডাবল ডিজিটের মতো হয়ে যাচ্ছে। এটা হলো সবচেয়ে বড় কথা।